তাহলে গত সেশনে আমরা আলোচনা করেছিলাম হ্যাজার্ডের সংজ্ঞা, এরপরে হচ্ছে রিস্কের সংজ্ঞা, এরপরে হ্যাজার্ড ম্যানেজমেন্ট, এরপরে হাইরার্কি অফ কন্ট্রোলস ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে কথা ছিল। আজকে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে হ্যাজার্ড কত প্রকারের হতে পারে। মূলত হ্যাজার্ডকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করি। চার ভাগে ভাগ করি। তার একটা আছে হচ্ছে এই যে 1 নম্বর ফিজিক্যাল হ্যাজার্ড। এখানে শুধু সংজ্ঞাগুলো আছে, হ্যাঁ। ফিজিক্যাল হ্যাজার্ড হচ্ছে ইনক্লুড আনসেফ মেশিনারিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশনস। আর 2 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। এটা হচ্ছে যে সকল লিভিং থিংস, অর্থাৎ জীবন্ত কিছু রোগ জীবাণু পোকামাকড় ইত্যাদি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলোকে বায়োলজিক্যাল হ্যাজার্ড আমরা বলি আর কি। কিছু কেমিক্যাল হ্যাজার্ড থাকে, কিছু রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি, সেগুলো হতে পারে ফ্ল্যামেবল, তারপরে এক্সপ্লোসিভ, হ্যাঁ, পয়জনাস, এই টাইপের বস্তুগুলো হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। আর আর্গোনমিক হ্যাজার্ড নামে আরেকটা হ্যাজার্ড হয়। সেই হ্যাজার্ড মানে হচ্ছে পোরলি ডিজাইন ওয়ার্কপ্লেস অর প্রসেস। আমরা যে ওয়ার্কপ্লেসটা ব্যবহার করি সেটাকে ডিজাইনে যদি কোনো সমস্যা থাকে, অ্যারেঞ্জমেন্টে কোনো প্রবলেম থাকে, সেটাকে মূলত আর্গোনমিক হ্যাজার্ড বলে। অর্থাৎ 4 ধরনের হ্যাজার্ড আমরা পাচ্ছি: ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল, আর্গোনমিক্যাল, এই 4 টাইপের হ্যাজার্ড। এটা নিয়ে একদম বিস্তারিত পড়ার জন্য আপনারা সিবিএলএম এর পরের পেজটাতে গেলে এগুলো পাওয়া যাবে। দেখেন, এই যে ফিজিক্যাল হ্যাজার্ড নিয়ে একটা পুরো পেজ আছে, হ্যাঁ। দেখেন, এখানে ফিজিক্যাল হ্যাজার্ড থেকে আমাদের যেটা মাথায় রাখা দরকার, ফিজিক্যাল হ্যাজার্ডের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, হ্যাঁ। যেমন ফিজিক্যাল হ্যাজার্ডের প্রথম পয়েন্ট হচ্ছে ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজ। ঠিক আছে, এই ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজের যে পার্টসগুলো আছে, এগুলো সাধারণত আমাদের বিভিন্ন সময় এই অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়, ওগুলো মূলত ফিজিক্যাল হ্যাজার্ডের কারণ হয়, হ্যাঁ। যেমন এই যে উদাহরণ দেওয়া আছে: ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স ইউজিং টেবিল সস, এরপরে হচ্ছে প্রিন্টিং প্রেস, এরপরে গার্বেজ কম্প্যাক্টরস, লিফট ট্রাকস, এই অর্থাৎ যে সকল মেশিনপত্র আমরা ব্যবহার করি, এগুলোই সাধারণত আমাদের ফিজিক্যাল হ্যাজার্ডের কারণ হয়। এছাড়া আরেকটা ফিজিক্যাল হ্যাজার্ডের কারণ হচ্ছে নয়েজ। যদি অতিরিক্ত শব্দ থাকে কোথাও, অতিরিক্ত শব্দের কারণেই কিন্তু আমাদের শ্রবণ শক্তি হানি হতে পারে, হ্যাঁ, সেগুলো আমাদের ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে। এগুলোর উদাহরণ হচ্ছে পাওয়ার টুলস, এরপরে পাওয়ার স, এরপরে হ্যামার্স, হ্যাঁ, এরপরে হচ্ছে ফ্যাক্টরির ভিতরে অনেক মেশিনপত্র থাকে, হ্যাঁ, এইগুলো হচ্ছে এই নয়েজের কারণে হ্যাজার্ড হয়। এরপরে ইলেকট্রিসিটির কারণে ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে। যদি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ওপেন অবস্থায় থাকে, তারের জয়েন্টগুলো খোলা থাকে, সুইচগুলো ভাঙা থাকে, হ্যাঁ, ব্রেকার্স পয়েন্টগুলো ওপেন থাকে, এগুলো কিন্তু আমাদের হ্যাজার্ড হতে পারে। এরপরে স্লিপ, ট্রিপ অ্যান্ড ফলস। যদি ফ্লোরের ব্যাপারে পিচ্ছিলের কথা আছে, হ্যাঁ। এরপরে হতে পারে যে এই সেখানে কোনো কিছু পড়ে আছে মেঝেতে, এই টাইপের সমস্যাগুলো দিয়েও কিন্তু হ্যাজার্ড হয়। যেমন স্ক্রুগুলো, ধারালো অংশগুলো, চিপসগুলো যদি ফ্লোরে পড়ে থাকে, সেটা আমাদের পা কেটে যাওয়া বা স্লিপ খাওয়ার কারণ হতে পারে। গ্রিজগুলো পড়ে থাকে, স্লিপ হতে পারে। মেঝেতে ধুলাবালি থাকতে পারে, স্লিপ হতে পারে। অর্থাৎ পিচ্ছিল মেঝে হলেও আমাদের হ্যাজার্ড হয়। তারপর টেম্পারেচারটা একটা হ্যাজার্ড। টেম্পারেচার যদি অতিরিক্ত গরম হয়, অতিরিক্ত গরম হলেও আমাদের সমস্যা, অতিরিক্ত ঠান্ডা হলে সমস্যা। যেমন ফাউন্ডি শিল্প যেগুলো আছে, যেগুলোতে ওই যে ঢালাই দিয়ে দিয়ে জিনিসপত্র তৈরি করে, টিউবওয়েলের বডি, এরপরে বিভিন্ন পিনিয়াম ইত্যাদি তৈরি করে, এখানে প্রচণ্ড গরম, হ্যাঁ। এরপরে বেকারি, ফাস্ট ফুড, এখানে কিন্তু প্রচণ্ড গরমে মানুষের কাজ করতে হয়। এরপরে লন্ড্রি যেখানে কাজ করে, এরপরে মিট এবং ফ্রোজেন ফুড যারা বিক্রি করে, প্রসেসিং প্ল্যান্ট যেখানে, ওয়্যার হাউস, এগুলোতে এই টেম্পারেচার জনিত হ্যাজার্ড থাকে, হ্যাঁ, বেশি গরম বা বেশি ঠান্ডা এরকম থাকে, হ্যাঁ। এগুলোর কারণে অনেক সমস্যা কিন্তু আমাদের হতে পারে। আচ্ছা, এছাড়া হতে পারে হচ্ছে ভাইব্রেশন, কম্পন, এরপর হতে পারে রেডিয়েশন, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ডের অংশ। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে মোটা মোটা দাগের যে পড়াগুলো, এগুলো মাথায় রাখবেন। যে আমাদের ফিজিক্যাল, একটু ঘুরে আসি আমরা উপর থেকে।
আমাদের ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে হচ্ছে ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি, ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে নয়েজ, এরপরে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল বিভিন্ন কম্পোনেন্ট, এরপরে ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে এই স্ট্রিপস অ্যান্ড ফলস, অর্থাৎ মেঝেতে যদি কোনো কিছু পিচ্ছিল থাকে বা পড়ে থাকে এগুলো। এরপরে হতে পারে টেম্পারেচার, অতিরিক্ত বা অতি কম। এছাড়া ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে ভাইব্রেশন, কম্পন, এবং হতে পারে রেডিয়েশন। তাহলে এই পয়েন্টগুলো যদি আপনি একটু মাথায় রাখেন, তাহলে ফিজিক্যাল হ্যাজার্ড দিয়ে যদি কখনো এমসিকিউ আসে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। এরকম একটা অপশন দিয়ে বলবে যে এটা কোন কোন হ্যাজার্ড। আচ্ছা, এরপরে এরপরে আমাদের যে হ্যাজার্ড আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডে আমরা বলেছি যে পরিবেশে যে সকল রোগ জীবাণু, হ্যাঁ, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি থাকে সেগুলো দিয়ে হ্যাজার্ড হলে সেটা বায়োলজিক্যাল হ্যাজার্ড হয়। যেমন প্রথমে আছে হচ্ছে ব্যাকটেরিয়া, অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের রোগের কারণ হয়। এরপরে ভাইরাস, এই যে করোনা ভাইরাস গেল, এই টাইপের ডেঙ্গুর ভাইরাস থাকে এগুলো, হ্যাঁ। এরপরে ফাঙ্গি, মানে হচ্ছে ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস। এরপরে অ্যানিম্যাল অ্যান্ড ইনসেক্ট বা বিটস, পোকামাকড়ের কামড়েও তো আমরা অসুস্থ হই, হ্যাঁ, সেগুলো আমাদের এই বায়োলজিক্যাল হ্যাজার্ড, হ্যাঁ। এরপরে হতে পারে হচ্ছে ইনফেকশনস, যে সকল ইনফেকশন, অর্থাৎ যে সকল ইনফেকশন আবার ছড়াই যায় একজনের শরীর থেকে আরেকজনের, যেরকম চোখ উঠা, এরপরে আমাদের এই যে বসন্ত, এই টাইপের কিছু রোগ কিন্তু। এরপরে এইডস আছে, এইডস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ডের অংশ। এরপর আরেকটা হ্যাজার্ড আছে আমাদের কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড কোনগুলো? আমরা যে সকল কেমিক্যালস ব্যবহার করি আমাদের ল্যাবে, যেমন হতে পারে একটা, তার মধ্যে একটা হচ্ছে ব্যবহার করি না কিন্তু হ্যাজার্ড, সেটা হচ্ছে ডাস্ট, মানে ময়লা, ময়লা আবর্জনা, এটা কেমিক্যাল হ্যাজার্ড। সলভেন্টস, সলভেন্টস মানে হচ্ছে যে সকল সিমেন্ট বা এই টাইপের কিছু বিষয় আছে, যেরকম পুটিং আছে, সিমেন্ট আছে, হ্যাঁ, রংস আছে, হ্যাঁ, এই টাইপের গুলো হয় কি হয়, আমরা ক্লিনিং এর কাজে ব্যবহার করি অথবা পুটিং এর কাজে ব্যবহার করি। এগুলোর ভিতরে অ্যামোনিয়া থাকে, হ্যাঁ, টলুইন থাকে, এই টাইপের বস্তুর কারণে আমাদের হাতের ক্ষয় হয়, হাতে ঘা হতে পারে, এগুলো হতে পারে। তাহলে ডাস্ট হতে পারে, সলভেন্ট হতে পারে। এরপরে ফিউমস আছে, ফিউমস এর অর্থ কি যেন, এটা ক্যান্সারের জীবাণু বহন করে এটা। এরপরে গ্যাসেস আছে, গ্যাসেস, বিভিন্ন গ্যাস যেগুলো উৎপন্ন হয় সেই গ্যাসে কিন্তু আমাদের ক্ষতি করে। এরপরে অ্যালার্জিক রিয়াকশনস, অ্যালার্জিক রিয়াকশনসও এই অ্যালার্জিটাও এই প্রকৃতিতে জীবাণু বা ধুলাবালির কারণে যেহেতু হয়, এটাও বায়োলজিক্যাল হ্যাজার্ড। এরপর আছে আর্গোনমিক হ্যাজার্ড। আর্গোনমিকের হ্যাজার্ডের মধ্যে আছে হচ্ছে এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, হ্যাঁ, ফিজিক্যাল এনভায়রনমেন্টের ভিতরে এই কেমন হতে পারে, যেমন ভিজুয়াল প্রবলেম ফ্রম গ্লেয়ার, এরপরে এক্সেসিভ নয়েজ, এরপরে এক্সেসিভ নয়েজের কারণে আপনি ঘুমাতে পারছেন না, এরকম সমস্যা, এই টাইপের। তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্টে কিছু সমস্যা থাকলে সেটা হ্যাজার্ড হতে পারে। অনেক সময় ফিজিক্যাল হ্যাজার্ড এরকমও হতে পারে যে আপনি অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, অনেক নিচুতে চলে যেতে হচ্ছে। এরপরে ম্যানুয়াল ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, যেটা আমরা করি আর্গোনমিক হ্যাজার্ডের জন্য, অর্থাৎ আমি কোনো জিনিস উঠাচ্ছি, কোনো জিনিস নামাচ্ছি, কোনো জিনিস শিফট করতেছি, এই সময় আমাদের যদি নির্দিষ্ট জায়গা না থাকে, নির্দিষ্ট হাইটের কাজ না থাকে, নির্দিষ্ট মাপের টেবিল না থাকে, তাহলে কিন্তু আমাদের এই মালামালগুলো হ্যান্ডেলিং করতে কষ্ট হয়। সেক্ষেত্রে সেগুলো এই ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের হ্যাজার্ড হতে পারে, বিশেষ করে ধরার নিয়ম, ওঠার নিয়ম, বসার নিয়ম, এগুলো, হ্যাঁ। এই যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে, ইনক্লুডস অ্যাক্টিভিটিস রিকোয়ারিং দি ইউজ অফ ফোর্স বাই এ পারসন টু লোয়ার, মানে অনেক নিচু হয়ে যদি কাজ করতে হয়, পুশ অর্থাৎ চাপ দিয়ে কাজ করতে হয়, পুল টেনে ওঠানো দরকার হয়, হোল্ড মানে ধরে রাখার কথা হয়,
হ্যাঁ, রিস্ট্রেন এ পারসন, তাহলে এইগুলো কি হয়, আমাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগতে পারে, এই কারণে এগুলোকে আর্গোনমিক হ্যাজার্ড বলে। জি, সেটা তো একটা একটা পয়েন্ট। আর্গোনমিক হ্যাজার্ড হচ্ছে বাংলায় বলে অঙ্গভঙ্গি। হ্যাঁ, অঙ্গভঙ্গি অর্থাৎ আপনার বসার যে কম্পিউটার টেবিলে যে আপনি বসেন, আপনি বসতে যায় যদি ঠিক ঠিক ইয়াতে ভঙ্গিমায় না বসেন সমস্যা হয়। ঠিকভাবে কম্পিউটার স্ক্রিনে তাকাতে পারতেছেন না, বাঁকা বাঁকা তাকাচ্ছেন, এটা হ্যাজার্ড। হ্যাঁ, এই জন্যে এই ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এরপরে যে লাইট যদি বেশি থাকে রুমে, লাইট যদি কম থাকে, হ্যাঁ, এগুলো, এরপরে এয়ার কোয়ালিটি যদি বাজে হয়, নয়েজ লেভেল যদি কমফোর্টেবল না হয়, এই সবগুলোই হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। হ্যাঁ, অর্থাৎ নয়েজের জন্য যদি আপনি কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। বাট নয়েজের জন্য আপনি ঘুমাইতে পারছেন না, নয়েজের জন্য আপনার কাজে বিরক্তি লাগতেছে, তখন এটা আর্গোনমিক। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প আলো বেশি আলো। হুম। কোনটা? ফিজিক্যাল হ্যাজার্ড হবে হচ্ছে যদি যদি কোনো একটা বস্তু আপনার শরীরকে আঘাত করে, তখন ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে। আপনি এখন বস্তা উঠাইতে যায় আঘাত পাইছেন, এর কি বস্তা আপনাকে আঘাত করেছে? করেনি। আপনি বস্তার ধরার ভঙ্গি ভুল ছিল, বস্তা ধরার কৌশল ভুল ছিল, এই জন্য আঘাত পাইছেন, এই জন্য এটা আর্গোনমিক। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সাপোজ ধরেন, উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি একটা মেশিনের পার্টস গুলোকে আমরা কি বলি? ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে। এখন আপনি একটা মেশিন ধরে টেবিলে উঠাবেন। ঠিক আছে। এখন মেশিনের সাথে ধাক্কা লাগছেন, পা কেটে গেছে, জাস্ট ফিজিক্যাল হ্যাজার্ড। কিন্তু মেশিন আপনি ফ্লোর থেকে টেবিলে উঠাতে গেছেন, কোমরে চোট পাইছেন, টান লাগছে, এটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। রাইট রাইট, ফাইন, ভেরি গুড। অর্থাৎ ফিজিক্যাল হ্যাজার্ড দৃশ্যমান থাকবে। হ্যাঁ, এর একটা দৃশ্যমান ইম্প্যাক্ট আছে, কেটে যাবে, ছিঁড়ে যাবে, হ্যাঁ, ভেঙে যাবে, এই টাইপের কিছু একটা আছে। কিন্তু আর্গোনমিক হ্যাজার্ড দেখা যায় না একটাও, কিন্তু ক্ষতি হয়। ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এগুলো হ্যাজার্ড হচ্ছে মেন চার প্রকার। এরপর স্পেশাল হ্যাজার্ড আছে, সাইকোসোশিয়াল হ্যাজার্ড। হ্যাঁ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর। এখন জীবাণু ঘটিত ব্যাপার হচ্ছে বায়োলজিক্যাল। জীবাণু, জীবাণু, ব্লাড ট্রান্সমিটেড, হ্যাঁ, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা বায়োলজিক্যাল হ্যাজার্ডই হবে। যদি সাপের কামড়ে আপনার ক্ষত বিক্ষত হতো কিন্তু আপনার কোনো বিষ না উঠতো, তাহলে ওইটা আপনি ফিজিক্যাল হ্যাজার্ড বলতে পারতেন। বিষ বাদ দেন, তাহলে ফিজিক্যাল। বিষের কারণে তো আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই কারণে এটা বায়োলজিক্যাল। ঠিক আছে। এরপরে আছে হচ্ছে সাইকোসোশিয়াল হ্যাজার্ড। এখানে মেন চারটা পার্টের বাইরে আরো কিছু হ্যাজার্ড আছে। একটা হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর, অর্থাৎ যদি আপনি মানসিক চাপ অনুভব করেন, সেটার কারণে যদি ঝামেলা হয়, সেটা হচ্ছে স্ট্রেস ফ্যাক্টরের সাইকোসোশিয়াল হ্যাজার্ড। প্রথম যেটা হয় সেটা হচ্ছে কনফ্লিক্ট, মানে কি বিপরীত মত। বস বলল যে এটা করতে হবে, হ্যাঁ, আপনি বলতেছেন করব না। আপনি বলতেছেন এটা খুব ভালো, বস বলল এটা হয় না, এটা ভুল।
এই যে মতের যে অমিল, মতের অমিল থেকে তখন আমাদের সিনিয়র্স যারা আছেন, যারা পরিচালক আছেন, তারা চিন্তা করেন যে তারা আমাদের উপরে তাদের মতটা চাপিয়ে দিতে চাইবেন। যখন চাপিয়ে দিতে চাইবেন তখন আপনার উপরে একটা প্রেশার তৈরি হবে, মানসিকভাবে আপনি কষ্টে থাকবেন, কারণ আপনার মতে কাজ হচ্ছে না। এটা বসের দ্বারাও হতে পারে, আপনার সহকর্মীদের দ্বারাও কিন্তু হতে পারে। তাহলে এটা কনফ্লিক্টনেস যখন হয়, বিপরীত মত হয়, মতানৈক্য হয়, তখন এই একটা হ্যাজার্ডের মধ্যে আমরা থাকি। বিশেষ করে মানসিক কষ্টে তো থাকি। আচ্ছা, পুয়ার ওয়ার্কিং কন্ডিশনস, হ্যাঁ, কাজের পরিবেশ একদম বাজে, কাজের পরিবেশই নাই, যে ল্যাবে আপনাকে কাজ করতে দিয়েছে ওই ল্যাবটা কাজের উপযোগী না, তারপর আপনাকে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে, এরকম হয়। হেভি ওয়ার্কলোডস, অনেক কাজ, আপনার সকাল থেকে রাত পর্যন্ত কাজই শেষ নাই, হ্যাঁ, কাজ করেই যাচ্ছেন, 8 ঘন্টা ডিউটি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আপনি আরো 4 ঘন্টা করার পরেও কাজ শেষ হচ্ছে না। এগুলো হচ্ছে আমাদের স্ট্রেস ফ্যাক্টরের হ্যাজার্ড। এছাড়া আরেকটা হচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্স এর মধ্যে আছে হচ্ছে থ্রেটস, যে আপনাকে ভয় দেখাতে পারে, চাকরি খেয়ে দিব, বদলি করে দিব, বেতন কেটে দিব, এরকম থ্রেট দিতে পারে অনেকে। হ্যাঁ, এটা আপনার বসের পক্ষ থেকেও হতে পারে, এটা অনেক সময় এই আপনার কলিগদের পক্ষ থেকেও হতে পারে, যে তুমি আমাদের কথা যেহেতু শোনো না, কনফ্লিক্ট হয়, আমরা সবাই মিলে একজোট হয়েছি, তোমাকে আমরা মারতেও পারি, অপমান করতে পারি, হাত ভেঙে দিতে পারি। হ্যাঁ, এরকম থ্রেড হতে পারে। আচ্ছা, এরপরে হ্যারাসমেন্ট হতে পারে, যে আপনি কোনো একটা বিষয়ে আপনার দোষী না, আপনি অবহেলা করেননি, আপনি বিরত থাকেননি, কিন্তু অফিস আপনাকে হ্যারাস করলো, অযথাই একটা শোকজ নোটিশ দিল যে আপনার কারণে এটা ক্ষতি হয়েছে, কিন্তু আপনি দোষী না, এরকম হ্যারাস কিন্তু আপনার বস আপনাকে করতে পারে। হ্যাঁ, আবার হতে পারে অ্যাসাল্ট, কাউকে কাউকে হচ্ছে দোষী মনে করা। অনেক সময় এরকম হয়, কিন্তু ধরেন আপনার ল্যাবের একটা স্ক্রুড্রাইভার হারাই গেছে, আপনি একটা আপনি জানেন না কে নিয়েছে, এটা হয়তো কোনো লার্নার নিয়েছে, অথবা আপনার সহকর্মী কোনো কাজে নিয়েছে, কিন্তু আপনি অযথাই একটা লার্নারকে ডেকে বললেন, তুই ছাড়া এই যন্ত্র কেউ নিতে পারে না, তুই নিয়েছিস। এই যে অযথাই তাকে যে আপনি এই সন্দেহ করলেন, হ্যাঁ, তাকে আপনি অপমান করলেন। অনেক সময় আমরা এরকমও করি যে কোনো একটা বিষয়ে কাউকে আমরা খুব বেশি অপমান করে ফেলি। হ্যাঁ, এই টাইপের এগুলো কিন্তু হ্যাজার্ডের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এগুলো মূল হ্যাজার্ডের বাইরে এসে এই আরো কিছু হ্যাজার্ড আমাদের আছে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া এখানে এসিবিএলএম থেকে আমাদের যেটা পড়তে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাজার্ড ম্যানেজমেন্ট। অনেক সময় এই প্রশ্নটা এইভাবে আসে যে রাইট ডাউন 4 স্টেপ হ্যাজার্ড ম্যানেজমেন্ট সিস্টেম। 4 স্টেপ দিয়ে আসবে, 4 স্টেপ যদি আসে তাহলে মাথায় রাখবেন 4টা স্টেপ দিয়ে যেটা বলা হচ্ছে সেটা। তার প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই দি হ্যাজার্ড, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসেস দি হ্যাজার্ড, আইডেন্টিফাই, অ্যাসেস, এরপরে ফিক্স, আর সর্বশেষ হচ্ছে ইভ্যালুয়েট আছে শেষে। তাহলে 4টা কথা এখানে, 4টা কথা, একটা হচ্ছে আইডেন্টিফাই, তারপরে অ্যাসেস, তারপরে ফিক্স, তারপরে ইভ্যালুয়েট দি রেজাল্ট। হ্যাঁ, ওগুলোর সাথে আছে হ্যাজার্ড, আর শেষেরটার সাথে আছে ইভ্যালুয়েটের সাথে আছে রেজাল্ট। খেয়াল করেন এখানে মনে রাখেনি 4টা স্টেপ, এই 4টা স্টেপ হচ্ছে হ্যাজার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের 4টা স্টেপ। হ্যাঁ, 4 স্টেপ বললে এটাতে আমরা উত্তর দিব। আচ্ছা, আবার হ্যাজার্ড ম্যানেজমেন্টে কিন্তু এই ইয়াও ছিল, এলিমেন্টও ছিল, এলিমেন্ট বললে কিন্তু আগের গুলো, আর যদি 4 স্টেপ হ্যাজার্ড ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে এই 4টা। এবার এটা ছাড়া এই সেম 4টা ওয়ার্ড দিয়ে আরো 4টা, এই যে এই ধরনের শীট কিন্তু আপনাদেরকে দেওয়া আছে গ্রুপে, হ্যাঁ, শেয়ার করেছি এভিডেন্স, এই শীটটা কিন্তু আমাদের পূরণ করতে হয়, হ্যাঁ, হ্যাজার্ড ইন্সপেকশনের জন্য। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সেম আরেকটা প্রশ্ন আছে, এই যে সেফ প্র্যাকটিস। হ্যাঁ, অনেক সময় এই প্রশ্নটা এইভাবে আসে, হোয়াট ইজ সেফ প্র্যাকটিস, অথবা ইলোবরেট সেফ, অথবা সেফ বর্ণনা করুন, এই টাইপের অর্থ হয় প্রশ্নটার। তখন আমাকে এস এ এফ ই খেয়াল করে দেখেন, এখানে যে 4টা কথা আছে ওই 4টার সাথে খুব কাছাকাছি, শুধু প্রথমটা ছিল হচ্ছে আইডেন্টিফাই, কিন্তু এখানে প্রথমটা আছে হচ্ছে স্পট। স্পট আর আইডেন্টিফাই একই, দুইটাই চিহ্নিতকরণ। হ্যাঁ, তাহলে স্পট দি হ্যাজার্ড, অ্যাসেস দি হ্যাজার্ড, ফিক্স দি হ্যাজার্ড, আর ইভ্যালুয়েট দি রেজাল্ট, এই 4টা ওই 4টা একই। যদি প্রশ্ন আসে সেভ দিয়ে তাহলে আমরা প্রথমটাকে স্পট দিয়ে শুরু করব, আর যদি প্রশ্ন আসে 4 স্টেপ হ্যাজার্ড
ম্যানেজমেন্ট সিস্টেম, তখন আমরা স্পটের জায়গায় আইডেন্টিফাই দিয়ে আমরা এই উত্তরটা করে দিব। একই ব্যাপার দুইটা। হ্যাঁ, এই মোটামুটি এই সিবিএলএম এ আলোচ্য বিষয়। হ্যাঁ, এগুলোই পড়লে মোটামুটি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। বলেন, কারো কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে তাহলে আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটা বায়োলজিক্যাল দিবেন, মাথায় রাখবেন, যেখানে আপনার ক্ষতির কারণ রক্ত সঞ্চালনজনিত, রক্তর দ্বারা এই ছড়িয়ে পড়া ডিজিজ নিয়ে, ভাইরাস দিয়ে, এরপরে ফ্লু দিয়ে, হ্যাঁ, এই টাইপের, অর্থাৎ রোগ জীবাণু যেগুলো ব্লাড ট্রান্সমিটেড অথবা পরিবেশের আবহাওয়া দ্বারা ট্রান্সমিটেড হয়, এগুলোকে আমরা এক কথায় বায়োলজিক্যাল হ্যাজার্ড বলবো। হ্যাঁ, এখন সাপের কামড়ে আমরা ক্ষতিগ্রস্ত কি হই? কামড়ের কারণে ক্ষতিগ্রস্ত হই নাকি বিষ ওঠার কারণে ক্ষতিগ্রস্ত হই? যদি মনে করেন যে আপনি শুধু কামড়ের কারণে ক্ষতিগ্রস্ত হন, বিষের কোনো ফ্যাক্টর নাই, তাহলে এটাকে ফিজিক্যালি আমরা ফেলে দিতে পারতাম। কিন্তু যেহেতু এখানে কামড়ে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হই না, মাত্র দুইটা দাঁত, হয়তো দাঁতের চিহ্ন বসে, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই বিষের দ্বারা। বিষ আমাদের রক্তের মাধ্যমে যে আমাদেরকে ক্ষতি করে ফেলে। এই কারণে এটাকে আপনারা বায়োলজিক্যাল হ্যাজার্ডই মনে করবেন। ঠিক আছে। তো শেষের দিকে আরেকটা পেজ আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টাইপ অফ এমার্জেন্সি। এটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। হ্যাঁ, এমার্জেন্সি টাইপগুলো কি কি? হ্যাঁ, এমার্জেন্সি দেখেন, এমার্জেন্সি হচ্ছে ফায়ার এক্সপ্লোশন, এটা একটা টাইপ। একটা হচ্ছে ইনজুরি, একটা হচ্ছে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল স্পিল, একটা হচ্ছে ভায়োলেন্স, আর হচ্ছে সেভার ওয়েদার। তাহলে এই এই সাধারণত 5 টাইপের এমার্জেন্সি সিচুয়েশন আমাদের সামনে তৈরি হতে পারে। আগুন লেগে যেতে পারে অথবা বিস্ফোরণ হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, কোনো কিছু ছাড়াও তো মানুষ অসুস্থ হয়। আচ্ছা, অসুস্থ হয়ে যেতে পারে। একটা হচ্ছে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল, যেটা স্পিল মানে কি জানো, আল্লাহই জানে। এই হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল, এটা নিয়েও একটা ঝামেলা হতে পারে। হয়তো এটা এই ভেঙে গেছে বা এই টাইপের ছড়িয়ে পড়েছে, এরকম। ভায়োলেন্স হতে পারে, গন্ডগোল লেগে গেল, মারামারি লেগে গেল, এটাও হতে পারে। আর হচ্ছে বাজে আবহাওয়া হতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। এই 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 টাইপের এই বিষয়গুলো হচ্ছে এমার্জেন্সি। এগুলো হলে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হয়, না হলে ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। এগুলো নিয়ে অনেক পড়া আছে, পড়লে পড়া শেষ হবে না। একটা নির্দিষ্ট পড়া পড়ে তারপরে ওগুলো যখন মাথার মধ্যে ঢুকে যাবে, তখন আপনার বাকি পড়াগুলো আস্তে আস্তে পড়তে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই সিভিএলএম অনেক পড়া আছে, অনেক রকম। তাহলে এইভাবে আপনারা এগুলো সিবিএলএম ধরে ধরে হ্যাজার্ডের এই অংশটুকু